শেখ হাসিনাকে কেন আশ্রয় দিয়ে চুপ করে রয়েছেন মোদি সাহেব? শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ কেন সাড়া দেননি? ভারতের পার্লামেন্টে এমন প্রশ্নের মুখোমুখি নরেন্দ্র মোদি। आप हर मस्जिद को छीनना चाहते हैं, आप बताइए 17 करोड़ मुसलमान। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে অবশেষে মুক্ত করে দিচ্ছে ভারত। 5 আগস্টের পর বাংলাদেশে ফ্যাসিস্ট খেতাব পাওয়া শেখ হাসিনাকে অতিথি হিসেবে আশ্রয় দিয়ে রেখেছিল মোদি সরকার। তবে তাকে কড়া নিরাপত্তা এবং সবার কাছ থেকে আলাদা করে রাখা হয়েছিল। সম্প্রতি ভারত সরকার হাসিনাকে মুক্ত করে দেওয়ার পথে হাঁটছে বলে দাবি করছে ভারতের একাধিক গণমাধ্যম। দর্শক, শেখ হাসিনাকে মুক্ত করে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হোক, কারা কারা চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সম্প্রতি বিবিসি বাংলায় হাসিনার আনলকিং বা মুক্ত জীবন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নিয়ে হঠাৎ ভারতের হাওয়া বদল। চিরমিত্র শেখ হাসিনার হাত ছেড়ে এবার কি তাহলে তারেক রহমানকে মেনে নিলেন নরেন্দ্র মোদী সরকার? বিএনপি সরকার সব এসেছে, কয়দিন যেতে না যেতেই বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে একের পর এক সুসম্পর্কের বার্তা দিচ্ছেন। বাংলাদেশের সাথে আরো সুসম্পর্ক চায় দিল্লি। বাংলাদেশ প্রাইম মিনিস্টার হিজ এক্সেলেন্সি মিস্টার তারেক রহমান। এরই মধ্যে ঢাকা এবং দিল্লির ভিসা আবারও চালু নিয়ে উভয়। গত 17 বছর বিএনপির নাম নিশানা পর্যন্ত মুছে যাওয়ার উপক্রম হয়েছিল। পল্টনে দলটির কার্যালয়ের সামনে চেয়ার পেতে থাকা রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুল্লাহ পড়েছিলেন যেন মাটি কামড়ে। কিন্তু যে কণ্ঠ একাই আওয়ামী লীগকে ধসিয়ে দিত বারবার, গণমাধ্যমে বিএনপির কথা বলে বলে দলটার নাম জনমনে জারি রাখত, সেই নামটা রুমিন ফারহানা। প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে ভারতের বোঝা হয়ে পড়ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ভারতে আর বেশি দিন হয়তোবা থাকতে পারবে না এবং তার সামনে আসলে অনেক বড় একটি বিপদ অপেক্ষা করছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কি বাংলাদেশে পাঠিয়ে দেবে ভারত সরকার? এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল হচ্ছে এবং এই খবরটা কতদূর সত্যতা নিয়ে আসে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আগে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। কার্যালয় খোলার বিষয়ে অবস্থান জানালেন মির্জা ফখরুল। কার্যক্রম স্থগিত থাকছে বলে দিলেন স্পষ্ট বার্তা, আইনগতভাবে নেওয়া হবে ব্যবস্থা। ঢাকার দিকে নজর ভারত পাকিস্তানের, সবার আগে বাংলাদেশ জানিয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে খুলছে ভাবনার নতুন দুয়ার, বলছেন পর্যবেক্ষকরা। জামায়াতের সাথে এনসিপি রাজনৈতিক জোটের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। 26 তারিখের বৈঠকের পর আসতে পারে সিদ্ধান্ত, জানালেন মনিরা শারমিন। নানা গুঞ্জনের পর অবশেষে নতুন চিফ প্রসিকিউটর হলেন আমিনুল ইসলাম। নতুন সরকারের পছন্দের লোক বসানোই স্বাভাবিক, প্রতিক্রিয়া জানালেন তাজুল ইসলাম। সংসদের প্রথম অধিবেশনেই নির্বাচিত হতে পারেন ডেপুটি স্পিকার আন্দালিব রহমান পার্থ সহ আলোচনায় 3 নাম, গুরুত্ব পাবেন ক্লিন ইমেজের নেতারা। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর থেকে একের পর এক কার্যালয় খুলতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কোথাও কোথাও পতাকা টাঙিয়ে স্লোগান দেওয়া হচ্ছে, আবার কোথাও দলীয় ব্যানার টাঙানো হচ্ছে। এ নিয়ে বেশ গুঞ্জন চলছে রাজনৈতিক অঙ্গনে। আওয়ামী লীগ ফিরে আসছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকেরা মির্জা ফখরুলকে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন বিভিন্ন স্থানে আওয়ামী লীগ অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কি? এ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি উত্তরে বলেন, এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়, অর্থাৎ আইনগতভাবে দেখা হচ্ছে বলে সাফ জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম বিএনপির কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা এই কার্যালয়ে যান। সকাল 10:30টায় নয়াপল্টন অফিসে যান বিএনপির মহাসচিব। সেখানে দলটির নেতাকর্মীরা মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সাংবাদিকরা স্থানীয় সরকার নির্বাচন এবং সংরক্ষিত নারী আসনের মনোনয়ন নিয়েও প্রশ্ন করেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, সঠিক সময়ে সরকারি নিয়ম মেনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। বলেন, কতগুলো নিয়ম কানুন আছে সরকারি,
যেসব প্রথা আছে সেগুলো কতগুলোর মেয়াদ আছে, কতগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে, সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে সরকারের তরফ থেকে একটি সঠিক সময়ে এই নির্বাচনগুলো দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপি কাদের মনোনয়ন দেবে এমন প্রশ্নও করা হয়। জবাবে মির্জা ফখরুল বলেন, তাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে, রাজনীতিও দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। এছাড়া দলের পক্ষ থেকে যাদের দলের সঙ্গে সম্পৃক্ততা আছে তাদের প্রাধান্য দেওয়া হবে। মির্জা ফখরুল বলেন, নয়াপল্টনে বিএনপির এই কার্যালয় থেকে বিগত সময়ে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পালন করা হয়, যার নেতৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। জুলাই অভ্যুত্থানের পর গঠিত হয়েছে বাংলাদেশের প্রথম নির্বাচিত নতুন সরকার। এর মধ্যে অভ্যন্তরীণ রাজনীতির আমূল পরিবর্তন এবং আঞ্চলিক পর্যায়ে নতুন ভারসাম্য তৈরির প্রতিশ্রুতি নিয়ে এসেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকার শপথ নেওয়ার পরই প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ও ভারতের সরকার প্রধানরা। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ায় দিল্লি ও ইসলামাবাদ উভয়ের নজরই ঢাকার দিকে। এখন প্রশ্ন উঠছে, কোন পথে হাঁটবে নতুন সরকার? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মেয়াদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়েছে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায় একটি নতুন কূটনৈতিক টানাপোড়েনের জন্ম দিয়েছে, কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধ সত্ত্বেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছেন। বিষয়টি দুই দেশের মধ্যকার আগে থেকে নড়বড়ের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। যদিও কূটনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে ঢাকা কখনো প্রকাশ্যে ভারতের বিরোধিতা করেনি, আবার শেখ হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তী সরকার দ্রুত ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। 14 বছর পর করাচিতে সরাসরি ফ্লাইট চালু হয়, সামরিক ও নিরাপত্তা সহযোগিতা পুনরায় শুরু হয় এবং বাণিজ্য। গত 17 বছর বিএনপির নাম নিশানা পর্যন্ত মুছে যাওয়ার উপক্রম হয়েছিল। পল্টনে দলটির কার্যালয়ের সামনে চেয়ার পেতে থাকা রুহুল কবির রিজভী কিংবা মির্জা ফখরুল্লাহ পড়েছিলেন যেন মাটি কামড়ে। কিন্তু যে কণ্ঠ একাই আওয়ামী লীগকে ধসিয়ে দিত বারবার, গণমাধ্যমে বিএনপির কথা বলে বলে দলটার নাম জনমনে জারি রাখত, সেই নামটা রুমিন ফারহানা। কিন্তু পরে দেখা গেল কোনো এক অজানা কারণে দলে ব্রাত্য হয়ে গেলেন রুমিন। এখন সোশ্যাল মিডিয়া সয়লাব, আওয়ামী লীগে যোগ দিতে পারেন রুমিন ফারহানা। আসলেই কি ঘটনা সত্য, নাকি এর পেছনে আছে অন্য কোনো ঘটনা? রুমিন ফারহানার বাবা ছিলেন ভাষা সৈনিক অলি আহাদ। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এবং আওয়ামী মুসলিম লীগের অর্থাৎ বর্তমান আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। 52 ভাষা আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, দলটির জন্য ঘাম ঝরিয়েছেন, কিন্তু শেষে ভুল বোঝাবুঝিতে আওয়ামী লীগে ব্রাত্য হয়ে পড়েন। মৌলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত অলি আহাদ পরবর্তীতে মতাদর্শগত কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে যান এবং নিজের রাজনৈতিক পথ বেছে নেন। রুমিন ফারহানা সেই আফসোসটাই করলেন সেদিন। বাবার মতো তারও একই পরিণতি। সে যাই হোক, গত 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে মহান ভাষা সৈনিকের মেয়ে রুমিন ফারহানাকে ফুল দিতে দেওয়া হয়নি। মব সৃষ্টি করে তাকে ফুল দেওয়া থেকে বিরত রাখা হয়েছে। অভিযোগ উঠেছে তার সেই পুরনো দলের বিপক্ষেই, যে দলের জন্য তিনি গলা চড়িয়েছেন কোটিবার। প্রশ্ন উঠেছে, তারেক রহমানের মবের দিন শেষ বলাটা কি শুধুই কথার কথা? তাহলে রুমিন ফারহানা কষ্ট পেয়েছেন, একথা সত্যি, নিজে এমন একজনের মেয়ে হয়ে। যা হোক, কষ্ট কিন্তু তিনি পেয়েই আসছেন গত কয়েক মাস ধরে। অভিযোগ করেছেন নির্বাচনের নানান বাধার সম্মুখীন হয়েছেন, অভিযোগ করেছেন তার সাবেক দলের বিরুদ্ধেই। কিন্তু শেষ জয়টা হয়েছে তারই, জিতেছে হাঁসমার্কা। নির্বাচনে জিতে দেখিয়ে দিয়েছেন নিজের সক্ষমতা। বিএনপি থেকেও নাকি যোগাযোগ করা হয়েছিল, তিনি সাড়া দেননি। কিন্তু সোশ্যাল মিডিয়া সয়লাব তার আওয়ামী লীগের পক্ষে বলা কথামালা। খুলনা থেকে রাজশাহী বিদেশ বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ, কিংবা আওয়ামী লীগ এখন মজলুম, তাদের পাশে থাকাই সমীচীন ইত্যাদি বলে কেমন যেন এক প্রশ্ন ছুড়ে দিয়েছেন জনমানসে। প্রশ্নটা হলো, রুমিন ফারহানা কি তবে আওয়ামী লীগে যোগ দিতে পারেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার আওয়ামী লীগে যোগ দেওয়ার বিষয়টি প্রথম দর্শনে অবিশ্বাস্য মনে হলেও বাংলাদেশের রাজনীতির মাঠে কোনো কিছুই একেবারে অসম্ভব নয়। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে, যখন রুমিন ফারহানা তার দীর্ঘদিনের রাজনৈতিক আশ্রয়স্থল বিএনপি থেকে এক প্রকার ছিটকে পড়েছেন এবং স্বতন্ত্র হিসেবে নিজের জনসমর্থন প্রমাণ করে দেখিয়েছেন, তখন তার সামনে নতুন রাজনৈতিক মেরুকরণের পথ খোলাই থাকছে। সোশ্যাল মিডিয়ায় তার সাম্প্রতিক কিছু বক্তব্য, যেখানে তিনি আওয়ামী লীগের আমলের
দৃশ্যমান উন্নয়নের কথা পরোক্ষভাবে স্বীকার করেছেন বা দলটির বর্তমান কোণঠাসা অবস্থাকে মজলুম হিসেবে ইঙ্গিত করেছেন। সেটি কেবলই পুরনো দলের প্রতি অভিমান নাকি নতুন কোনো সমীকরণের সূক্ষ্ম ইঙ্গিত, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর চর্চা চলছে। রাজনীতিতে টাইমিং এবং ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ। রুমিন ফারহানা হয়তো সেই টাইমিংয়ের অপেক্ষাতেই আছেন। তার মতো একজন তুখোড় বক্তা, আইনের মানুষ এবং জনপ্রিয় মুখ যদি সত্যি আওয়ামী লীগে যোগ দেন, তবে তা দেশের রাজনীতিতে একটি বড় ধরনের ভূমিকম্পের সৃষ্টি করবে, কোনো সন্দেহ নেই। এই সম্ভাবনাটি আপাতত গুঞ্জন হিসেবে বাতাসে ভাসলেও পর্দার আড়ালের রাজনৈতিক দেনদরবার অনেক সময় অবিশ্বাস্য বাস্তবের জন্ম দেয়। যদি সত্যি এমন কোনো রাজনৈতিক নাটকীয়তা ঘটে যায়, তবে এটিকে এক অর্থে বাবার স্মৃতিবিজড়িত দলে ফেরা হিসেবেও আখ্যা দেওয়া যেতে পারে। রুমিনের বাবা অলি আহাদ ছিলেন আওয়ামী লীগের একেবারে সূচনা লগ্ন বা প্রতিষ্ঠাকালীন অন্যতম কাণ্ডারি। দলটির জন্মলগ্নে যে কজন নেতার রক্ত, ঘাম এবং মেধার বিনিময়ে আওয়ামী লীগ আজকের এই সুবিশাল বটবৃক্ষে পরিণত হয়েছিল, অলি আহাদ তাদেরই একজন। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই দলটিতে তিনি বেশি দিন থিতু হতে পারেননি। মতাদর্শগত দ্বন্দ্ব, বৈদেশিক নীতির প্রশ্নে বিরোধ এবং অভ্যন্তরীণ রাজনীতির জাঁতাকলে পড়ে তাকে সরে যেতে হয়েছিল। আজ যদি তার মেয়ে, যিনি নিজেও নিজের রাজনৈতিক দলের চরম অবমূল্যায়নের শিকার হয়ে স্বতন্ত্র হিসেবে লড়তে বাধ্য হয়েছেন, সেই পুরনো ঠিকানায় ফিরে যান, তবে তা ইতিহাসের এক দারুণ পুনরাবৃত্তি তৈরি করবে। বাবার অসমাপ্ত রাজনৈতিক গল্পটার যেন একটা নতুন অধ্যায় শুরু হবে মেয়ের হাত ধরে। রুমিন ফারহানার জন্য এটি যেমন গভীর আবেগের জায়গা হতে পারে, তেমনি তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য হতে পারে এক অভাবনীয় টার্নিং পয়েন্ট। এখন সবচেয়ে বড় এবং প্রাসঙ্গিক প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি তাকে দলে ফেরাবে? 5 আগস্টের পট পরিবর্তন এবং পরবর্তীতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ এখন অনেকটাই কোণঠাসা ও নেতৃত্ব শূন্য। তাদের প্রথম সারির নেতারা অনেকেই দৃশ্যপটের বাইরে, আত্মগোপনে বা আইনি জটিলতায় জর্জরিত। এই চরম সংকটের মুহূর্তে দলের হাল ধরার মতো, বিপর্যস্ত কর্মী সমর্থকদের চাঙ্গা করার মতো এবং সর্বোপরি গণমাধ্যমে শক্ত ভাষায় যৌক্তিক কথা বলার মতো একজন নেতার বড্ড অভাব দলটিতে। রুমিন ফারহানার মতো একজন বাগ্মী, উচ্চশিক্ষিত এবং জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ আওয়ামী লীগের এই বিশাল শূন্যতা পূরণে দারুণ কার্যকরী হতে পারে। অতীতে আমরা দেখেছি রাজনৈতিক প্রয়োজনে আওয়ামী লীগ অনেককেই আপন করে নিয়েছে, এমনকি কট্টর সমালোচকদেরকেও দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। সুতরাং অস্তিত্ব রক্ষার এই কঠিন লড়াইয়ে রুমিনকে দলে টানলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগেরই লাভ বেশি। যদিও দলের তৃণমূলের নেতাকর্মীরা, যারা বছরের পর বছর ধরে রুমিনের কড়া ও ঝাঁঝালো সমালোচনার শিকার হয়েছেন, তারা এই সিদ্ধান্তকে শুরুতে কিভাবে নেবেন সেটিও দলটির হাইকমান্ডকে গভীরভাবে ভাবতে হবে। তবে রাজনীতি যেহেতু সম্ভাবনার শিল্প, তাই পারস্পরিক স্বার্থের মিল হলে আওয়ামী লীগের দরজা তার জন্য উন্মুক্ত হওয়াটা মোটেও আশ্চর্যের বিষয় হবে না। রাজনীতিতে যোগ্যতার চেয়ে ব্যক্তিগত আনুগত্য এবং দলীয় সমীকরণ অনেক সময় বড় হয়ে দাঁড়ায়, যার জলজ্জান্ত প্রমাণ আমরা বিএনপির বর্তমান অনেক সিদ্ধান্তে দেখতে পাচ্ছি। এই প্রসঙ্গে অনিবার্যভাবেই চলে আসে বর্ষিয়ান নেতা, প্রখ্যাত আইনজীবী এবং বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা। রাজনৈতিক অঙ্গনে একটি কথা